আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করছেন, বিশেষ করে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার বা জরায়ু ক্যান্সার, এই বিষয়গুলো, তো এই বিষয়ে মূলত আসলেই হোমিওপ্যাথিতে এর সফলতার হার কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ প্রতিদিনের মতো আমরা আবার নতুন একজন অতিথির সাথে পরিচিত হব এবং আমরা তার দীর্ঘ চিকিৎসা জীবনের অভিজ্ঞতা থেকে যে সকল ক্যান্সার রোগী তিনি দেখেছেন এবং রোগ আরোগ্য করেছেন সে সকল বিষয়ে আমরা তার কাছে আজকে জানতে চাইব। তো আমাদের সামনে উপস্থিত রয়েছেন প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদের সুপরিচিত ডাক্তার এম বখতিয়ার রহমান স্যার। তো আমি স্যারের কাছে আজকে জানতে চাবো যে স্যার, যে হোমিওপ্যাথিতে যে ক্যান্সারের যে চিকিৎসা, বিশেষ করে আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করছেন, বিশেষ করে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাস ক্যান্সার বা জরায়ু ক্যান্সার, এই বিষয়গুলো, তো এই বিষয়ে মূলত আসলেই হোমিওপ্যাথিতে এর সফলতার হার কেমন? ধন্যবাদ ডাক্তার এম আল মামুন ভাইকে আমাকে আপনার এই অনুষ্ঠানে উপস্থিত করার জন্য। আসলে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং একই সাথে আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই, ক্যান্সার, এই ক্যান্সার শব্দটা মুখে আসলেই আমরা খুব একটা ভীত হয়ে যাই মানুষের। হ্যাঁ, একেবারে মনে হচ্ছে যে এই শেষ, আর তো আর বাঁচার কোনো সুযোগ নেই। অন্যান্য রোগ ব্যাধির মতো এটাও একটা রোগ, তবে এই রোগটা একটু জটিল, এটা মাথায় রাখতে হবে। তবে এই রোগ হলেই যে আসলে সুস্থতা নাই, চিকিৎসা নাই, মরে যাবে, এইরকম কোনো মন মানসিকতা, মেন্টালিটি বা এরকম কোনো শব্দ কখনোই অন্তরে আনা যাবে না। বিশেষ করে পেশেন্ট এবং পেশেন্টের যারা প্রতিবেশী বা পেশেন্টের সাথে যারা সেবা যত্ন করে, তো এই নার্সিং করে, তাদেরকে কখনো এই বিষয়টা ভাবা যাবে না। অন্যান্য ব্যাধির মধ্যে ক্যান্সার একটা ব্যাধি। আপনি একটা প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটা প্রশ্ন, যে আসলে হোমিওপ্যাথিতে ক্যান্সারের ভালো চিকিৎসা আছে কিনা। আমি আপনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে হোমিওপ্যাথিতেই কেবলমাত্র ক্যান্সারের পরিপূর্ণ চিকিৎসা প্রদান করা সম্ভব এবং সুস্থতা প্রদান করা সম্ভব। এবং আমার অনেকগুলো রোগীর মধ্যে এই দীর্ঘদিন থেকে এই ক্যান্সার চিকিৎসা দিয়ে আমি দেখেছি যে একটা ক্যান্সার রোগীকে চিকিৎসা দিয়ে রোগীটার যে কষ্টটা যত দ্রুত কমে, অন্য কোনো প্যাথিতে এটা সম্ভব হয় না। ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আপনি কোন ধরনের পেশেন্ট মূলত বেশি পেয়ে থাকেন, বিশেষ করে ক্যান্সারের দিকে, এই বিষয়ে আমাদেরকে একটু ধারণা দিন। অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে ক্যান্সার একটা জটিল এবং ব্যাপক শব্দ। সব ধরনের ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, এরপরে প্যানক্রিয়াস ক্যান্সার, এরপরে হচ্ছে যে পাকস্থলীতে ক্যান্সার, এই জাতীয় ক্যান্সারগুলো, বিশেষ করে থ্রট ক্যান্সার, হ্যাঁ, এরপরে আলসার থেকে যাদের ক্যান্সার হয়েছে, যেমন পাইলস থেকে, হেমোরাইডস থেকে, ফিস্টুলা থেকে যাদের ক্যান্সার হয়েছে, এছাড়া অল্প পরিমাণ ধরেন যে ট্রাঙ্ক ক্যান্সারও পাওয়া যায়। এরপরে ব্লাড ক্যান্সারের পরিমাণটাও কম, একটু তুলনামূলক কম। তবে সবচেয়ে বেশি পায়খানা রাস্তায় যেটা কোলন ক্যান্সার নামে আমরা চিনি, এই কোলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এবং মেয়েদের ইউটেরাইন ক্যান্সার যেটা, এই সমস্যা তিনটা সবচেয়ে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে জটিল। তো এটার মাধ্যমে আরেকটা প্রশ্ন, মানে আরেকটা বলে রাখি, ক্যান্সার এই যে পার্সোনাল যে প্রবলেমগুলো, অর্থাৎ ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গে যখন ক্যান্সার হবে, এটা আমরা অনেকেই শেয়ার করি না, বা এই ক্যান্সারের প্রথম ধাপটা অনেক সময় টিউমার থেকে শুরু হয়। যেমন ধরেন একজনের দীর্ঘদিন থেকে হেমোরাইডস বা পাইলস, তো এই হেমোরাইডস পাইলস থেকে আস্তে আস্তে সেখানে আলসার হয়ে গেছে, মানে ক্ষত সৃষ্টি হয়েছে, এই ক্ষতটা থেকে আস্তে আস্তে সেখানে ক্যান্সার হয়েছে। তার মানে এখানে কিন্তু একটা দীর্ঘ টাইম কিন্তু এখানে এই ক্যান্সার এই রোগী পার করে আসছে। তার মানে এটা যদি সে আগেই সঠিক সদৃশ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সঠিক চিকিৎসা নিত, তাহলে কিন্তু তার এই স্টেজে আসতো না। আবার আমার এমনও পেশেন্ট রয়েছে, বিশেষ করে ইনজুরি জনিত কারণে ক্যান্সার হয়েছিল, এবং সেটাও আলহামদুলিল্লাহ এই রোগীটা মোটামুটি 90% সুস্থ। ধন্যবাদ স্যার। তো আপনার কাছে আমার আরো একটি প্রশ্ন, এটা দর্শকদেরই চাওয়া, যে এই যে আপনার কাছে যে সকল রোগীগুলো আসছে, রিকভারি করার পাশাপাশি তাদের যে খাদ্যের যে বিষয়গুলো রয়েছে, অনেকে কিন্তু এই ক্যান্সার হলে কি খাবে কি খাবে না, এবং এই রোগীর চিকিৎসাটা আসলে কি হোমিওপ্যাথিতে সফলতার হারটা কেমন? আচ্ছা, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। ক্যান্সার রোগীর লাইফ স্টাইলটা এবং তার ডায়েট এবং লাইফ স্টাইলটা কেমন হবে। তো ডায়েট এবং লাইফ স্টাইলটা অন্যান্য রোগীর মতো না।
বিশেষ করে আমি আজকে আপনাদের সামনে দুইটা কথা বলবো। দুইটা খাবার সবচেয়ে বেশি খাবে এবং দুইটা খাবার সে অ্যাভয়েড করবে, এবং ক্যান্সার হয়ে গেলেও সে আল্লাহ চাইতে খুব দ্রুতই এটা থেকে রিকভার করবে এবং সে সুস্থ হবে। এই দুটো খাবারের মধ্যে সে ডেইলি যে কোনো ক্যান্সার, টাং ক্যান্সার, থ্রট ক্যান্সার, ব্লাড ক্যান্সার, এরপরে হচ্ছে ক্লোন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ইউটেরাইন ক্যান্সার, শরীরের যে কোনো স্থানে যে কোনো ক্যান্সার হোক না কেন, যদি সে ডেইলি কমপক্ষে 2টা করে লেবু খায় তাহলে তার ক্যান্সারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই কথাটা শুধু আমি বলতেছি না, আপনি ইন্টারনেটে এখন সার্চ দেন, আপনি দেখবেন এই বিষয়ে অনেকগুলো চিকিৎসক একমত যে যে দেহে সাধারণত লেবু যায়, লেবুর রস যায়, সে দেহে ক্যান্সার সহজে বাসা বাঁধতে পারে না। প্রথম খাবারটা হচ্ছে লেবু খাবে ডেইলি 2টা। এবং এছাড়াও যদি বিশেষ করে পাকস্থলী জড়িত সমস্যা থাকে বা পাকস্থলিত বা প্যানক্রিয়াস ক্যান্সার অথবা তার যদি কোলন ক্যান্সার হয়ে থাকে, তো তাদের জন্য কাঁচা হলুদটা খাওয়া যেতে পারে। এটা খুবই একটা মানে উপকারী একটা কি বলবো, এটা মানে ভেজিটেবলস বলা যেত, ভেজিটেবলস না, এটা বলতে পারেন ন্যাচারোপ্যাথ আর কি, পথ্য। এবং 2টা খাবার সে অ্যাভয়েড করবে। এই 2টা খাবার সে কখনোই ক্যান্সার রোগীরা খাবে না। এটা ফার্স্ট হচ্ছে সুগার, এবং 2 নম্বরটা হচ্ছে যে অতিরিক্ত ভাজা পোড়া তেল, হ্যাঁ, এই খাবারগুলো সে খাবে না। এই জাস্ট এই 2টা খাবার বেশি খাবে আর এই 2টা খাবার খাবে না। এই খাদ্য অভ্যাস অর্থাৎ এই ডায়েটটাও যদি সে কন্ট্রোল করতে পারে নিয়মিত, তাহলেও সে অনেকটা রিকভারি করতে পারবে এবং তার শরীরের যে অটো ইমিউনিটি রয়েছে বা আমরা যেটাকে সাধারণত ভাইটাল ক্যাপাসিটি বা ভাইটাল ফোর্স নামে চিনি, এটাও তার উন্নত হবে। স্যার, যে প্রশ্নটা করেছিলাম যে সফলতার হার কেমন হোমিওপ্যাথি? ধন্যবাদ। সফলতার হার আসলে ক্যান্সার চিকিৎসা যেটা সবচেয়ে একটু কষ্টদায়ক, সফলতার পাশাপাশি একটু কষ্টের কথাটা বলি। আমরা দেখি যে আসলে পেশেন্টরা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে সে আনইজি বোধ মনে করে। সে মনে করে যে আমি মনে হয় যে কিমোথেরাপি দিলে আমার রোগীটাকে বাঁচাতে পারলাম। তো আমি শুধু হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে বলতেছি না, আপনি পরিসংখ্যান দেখেন, আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু কর্তৃক প্রকাশিত যদি আপনি পরিসংখ্যানগুলো দেখেন, যে কেমোথেরাপি, ক্যান্সার পেশেন্ট কেমোথেরাপি নেওয়ার পূর্বে তার শারীরিক অবস্থা এবং পরে তার শারীরিক অবস্থা, এমনকি সুস্থতার সফলতা, এটা যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে মাত্র 15% রোগী এই কেমোথেরাপি নিয়ে ফিরে আসতে পারে। তো হোমিওপ্যাথিতে চিকিৎসকরা মানে হোমিওপ্যাথিতে ক্যান্সার পেশেন্টরা আসতে খুব একটু আইনজি বোধ মনে করে বা ভয় পায়। তারা মনে করে হয়তোবা আমি একটু টাকা খরচ করেই, আমরা তো আসলে বাংলাদেশের মানুষ সবাই সচ্ছল অসচ্ছল উভয় ধরনের রয়েছে। তো দেখা যায় যে বাড়ির সবকিছু বিক্রি করে সে কেমোথেরাপি দিল, কিন্তু রোগী কিন্তু আগের চেয়ে আরো অবনতি হলো, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। আমিও দেখেছি এরকম অনেক বিষয় দেখা যায়, আমরা জানতে পারি যে এই কেমোথেরাপি দেওয়ার পরে বরং রোগীর অবস্থা আরো খারাপ হয়ে যায়, অবনতি। রাইট, এটা আসলে অনেকটা এটা কিন্তু একটা মানে বিজনেস ক্যাটাগরিতে চলে গেছে। অর্থাৎ আপনি কেমোথেরাপি দিলে, এবং অনেক ক্লিনিক রয়েছে আপনাকে অনুপ্রেরিত করতেছে আপনি কেমোথেরাপি দেন, কেমোথেরাপি দিয়ে এই রোগীটাকে সর্বোচ্চ কিছুদিন বা কিছু মাস বাঁচানো সম্ভব হয়, কারণ আপনার শরীরটা সুস্থ অবস্থায়, আমি এই কথাটা বলতেছি দর্শকদের উদ্দেশ্যে, যে দেহে সুস্থ অবস্থায় ক্যান্সার বাসা বাঁধতে পেরেছে সেই দেহে কেমোথেরাপি বা রেডিওথেরাপি, এই থেরাপি দেওয়ার পরে তো পুরো শরীরটা সেলগুলো ভাইব্রেট হয়ে এলোমেলো হয়ে যায়। তো সেই যে সেলগুলো তো আরো মানে ভঙ্গুর প্রকৃতির হয়, তো সেইখানে ক্যান্সার বাসা বাঁধা আরো তার জন্য ইজি হয়ে যায়। অর্থাৎ সে এই ভাইব্রেট করে যদি এই সেলগুলো ধ্বংস হয়, বাট তাদের যে মূল কারণ, মূল কজ, এই যে আমাদের ক্যান্সার আক্রান্ত হওয়ার মূল কারণটা হচ্ছে সাইকোসিস মায়াজমেটিক প্রবলেম। এই যে মূল সাইকোসিস মায়াজমেটিক প্রবলেম অথবা টিউবারকুলোসিস মায়াজমেটিক প্রবলেম, এই মূল বীজটা তো তার দেহে আছেই। জি স্যার। তো এইটা তো মানে ভাইব্রেট করার মাধ্যমে হোক, কেমোথেরাপি হোক, রেডিওথেরাপির মাধ্যমে শুধু এটা ভালো হচ্ছে না, তো এইটা নেক্সট যখন ক্যান্সার তার দেহে আসে তখন কিন্তু তারা আরো শক্তিশালী হয়ে আসে, তখন কিন্তু রোগীকে রিকভার করা খুব কষ্ট হয়। তো এই ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্ট তুলনামূলক খুবই কম আসে এবং সুস্থ হার মোটামুটি অন্যদের থেকে কমপক্ষে 40% এর উপরে থাকে। এবং এটা আলহামদুলিল্লাহ। সবচেয়ে আরো একটা কথা বলি, যেটা একটা স্টেজ রয়েছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, টারসিয়ারি স্টেজ। এই স্টেজগুলোতে সাধারণত যদি ফার্স্ট স্টেজ
বা সেকেন্ড স্টেজে পেশেন্টগুলো আমাদের কাছে আসে, আমরা এটাকে চেষ্টা করি জান প্রাণ দিয়ে হলেও এই রোগীটাকে কমপক্ষে পুনরায় সুস্থ অবস্থায় নিয়ে যেতে। এখন একজনের আসলে অবস্থা খুবই খারাপ, এখন মানে এই স্টেজে সে কাজ করা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, তার ইমিউনিটি একেবারেই ডাউন হয়ে গেছে। এই রোগীটাকে তো আসলে আমরা রিকভার করা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার, আমাদের নাসিরনগর থেকে এক বোন প্রশ্ন করেছেন যে স্যার, আমার বুকের ডান পাশে, নিপলের বাম পাশে একটা লাল রঙের দাগ হয়েছে এবং সেটা ফুলে থাকে, ব্যথা করে, দেখতে মনে হয় এটা যেন একটি ফোড়া, কিন্তু এটা পাকেও না, আবার এ থেকে কোনো কিছু বেরো হয় না। তো স্যার, এই ক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার এই রোগটির নাম কি বলে দিলে বাধিত থাকবো স্যার? ধন্যবাদ, আপনি একটা প্রশ্ন করেছেন একটা পেশেন্টের। তো আমি যতটুকু সিমটমস তার মানে কথাতে পেলাম, তো এই সমস্যা সাধারণত তার ব্রেস্ট টিউমারের প্রাইমারি যে সিমটমসটা রয়েছে জি স্যার। এটাতে আসছে, এখনো তার পুরোপুরি ব্রেস্ট টিউমার হয়নি। এবং সে যদি লক্ষণ অনুযায়ী, সাধারণত উনি যে লক্ষণ দিয়েছে তাতে বেলাডোনা অথবা ফাইটোলাকা এই দুইটার মধ্যে আসতে পারে। তো এই লক্ষণটা জানতে বিস্তারিত আমাদেরকে আরো কিছু জানতে হবে। তবে তাকে বলবো যে আপনি ভয় পাবেন না, আপনি একটু রিল্যাক্স থাকেন, আপনি ফ্রেশ থাকেন এবং আপনি যে কোনো একটা ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের জি, দিকে স্যার। পরামর্শ দিন, অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারেও আপনি যোগাযোগ করতে পারেন। তো আমি তাকে বলবো যে আপনি সাহস হারাবেন না, আপনার এটা নরমালি ব্রেস্ট টিউমারের প্রাইমারি লক্ষণ, আপনি এটা চিকিৎসা নিলে সুস্থ হবেন। তো ধন্যবাদ দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থেকে আমাদেরকে প্রশ্ন করে এবং তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো আগামীতে দেখা হবে আমাদের নতুন কোন এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।